আমি তো আপনার উপর পড়ায় অভিমানী করে ফেলাইছিলেন। চৌধুরী বাড়ির পক্ষে এত বড় একটা অ্যাকশন পরিচালনা করে আসার পরেও খালুজান আমাকে ডাকিয়ে মাথায় হাত দিয়ে দোয়া করলে না। এখন তো সব পরিষ্কার হয়ে গেল। খুনকার সাহেব যদি আমাকে কঠিন কর্মসূচি নেওয়ার জন্য নিজের হাতে দায়িত্ব দিত, তাহলে পরে আমরা দিন ওই চৌধুরীর দলে কোন ঠাসা করে দাপটের সাথে ঘুরে বেড়াতাম। আচ্ছা, তোমার মাথায় কি নেগেটিভ চিন্তা ছাড়া আর কিছুই আসে না সেন্টু? কোথায় মোর একটা প্রোগ্রাম নাই, টেনশনের মধ্যে আছি, আর তুমি কোথায় যাই একটা ফাল কথা কইয়ে ফেলাইলা। আরে আমার ভাইজান বেটা সাল হয়ে ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকে, আর যাক নিয়ে এত কেলেঙ্কারি হচ্ছে তার তো কোনো লজ্জা শরমই নাই। মায়া দেওয়া তো পরের কথা। মেলা ঠিক কথা শুনেছি, আপাতত ঠিক বেঠিক সব কথা বন্ধ রাখেন, আর অশান্তি বাড়ানোর কোনো দরকার নাই। আমা চলো। কি ব্যাপার, হঠাৎ কাপড় চোপড় গোছগাছ করছো? কাল সকালে উঠে চলে যাবো তো, সেজন্য গোছগাছ করে রাখতেছি। চলে যাবে মানে? চলে যাবো না, এই বাড়িতে আর থাকবো না, মেলা বছর থাকলাম। এসব তুমি কি করছো গোলাপজান? এই বয়সে আইসা এইসব কথা সাজে? সাজে কিনা জানি না, তবে এই বয়সে এসে যখন জানবার পারলাম এই বাড়িতে আমার মতামতের কোনো মূল্য নাই, তাহলে আর খালি খালি থাকা কি জন্য? এটা কিন্তু ঠিক হচ্ছে না গোলাপজান। ও, সারাটা জীবন তুমি যা করতেছ সেটা মনে হয় খুব ঠিক হচ্ছে। খামাকা গ্রামের মধ্যে একটা অশান্তি বাধায় রাখিস, তোমাকে জন্য গ্রামের কোনো মানুষ শান্তিতে নাই, এটা মনে হয় খুব ভালো হচ্ছে। তোমাকে তো আমি কইছি, এখন আমি এসব কিছুই করতেছি না, ধরবে গেলে রিটায়ার করেছি। আমার সাথে চালাকি করো না? ছোটকাল থেকে তোমাকে আমি চিনি চৌধুরী, তোমার কেমন করে ধারণা হলো যে তোমার চালাকি আমি ধরবার পারবো না? বিশ্বাস করো গোলাপজান, আমি তোমার সাথে চালাকি করতেছি না। ও, তুমি আমার সাথে চালাকি করতেছ না? হ্যাঁ, তাহলে গানের মিছিল বন্ধ হয় না কি জন্যে? সত্যি করছি, কোনো কিছুই আমার কন্ট্রোলে নাই। ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করলাম, তোমার কোনো কিছু কন্ট্রোলে নাই। তাহলে তুমি আমার সাথে চলো, যারা সব কিছু কন্ট্রোল করতেছে তারা মারামারি করুক, মরুক মারুক, আমরা কোনো কিছু মানে থাকবো না, আমরা দেখবো না। কি রাজি? দেখলে তো চৌধুরী, তোমার 2 নাম্বারই কেমন ধরা পড়ে গেল। আমাকে যেন আর কোনো কিছু বিশ্বাস করবার কেউ না। তোমার ঘরে বড় ভাই তো মুখের উপর কয়েই দিল এইবারে সব অশান্তির মূল কি আমি। আরে বাবুরে, আমি এমন কি অশান্তি করতেছি? তোমার বাপের বিপদের কথা শুনিয়ে হেনে ছুটি আসাটা কি আমার ঘরে অন্যায় হয়ে গেছে? বড় ভাইয়ের কথা আপনি কোনো ধর্তব্যের মধ্যে নেবেন না তো ফুপা। বড় ভাইয়ের কাজকর্ম আচার আচরণ সব কিছু মিলে আমরা তার উপর খুবই উত্তেজিত হয়ে আছি। খালি তো শাহজাহান না, তুগারের মা যে সব কথা করছে সেটা আর কি কব ক? আমার কয় ঘাট ধাক্কা দিয়ে নাকি বাইর করে দিবে। শুধু ঘাট ধাক্কা না, ওই ঝাঁটা পেটা করেও নাকি বাড়িতে বাইর করে দিবে। তোমার ফুফু তো ঠিক কথাই কইছে, আমি নিজে সাক্ষী। আমার সামনে তোমার মা এই সব কথা কইছে, তার জন্য তোমার ফুফুর অপরাধটা কি কও তো? তোমার বাপ তোমার মার এইসব কীর্তিকলাপের কথা শুনে লজ্জায় ঘরে দরজা দিছে, আর তার জীবন মরণ নিয়ে টেনশন করাটা কি আমাদের অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে? কি করছেন ফুফাজান? আব্বু ঘরে দরজা দিয়ে বসে আছে। কেন রাজু ভাই, আমরা তো কিছু জানি না। খালি কি দরজা দেয়া, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিছে। ভাইজানের তো কোনো সারা শব্দই নাই। তোমার ফুফু তো ঠিক কথাই করছে, আমরা মেলা ডাকাডাকি করেছি, আর এই ডাকাডাকি করবে যাই তো এই ঘটনার সূত্রপাত। তোমার আব্বা ঘরের মধ্যে গলায় দড়ি টড়ি নিল কিনা এই কথাটা তোমার ফুফু কাঁদিয়ে কাটে যেই তোমার আম্মার কাছে কবে গেছে, সে কি যে আরম্ভ করে দিলি, জাগিয়ে সেসব কথা আর কবে চাচ্ছি না। কবেন না কাপুপা, অবশ্যই কবেন। সব কথা কিন্তু আমাকে নলেজে রাখা লাগবে। এমনিতে আমরা নানা টেনশন ক্রাইসিসের মধ্যে দিয়ে আগায় চলতেছি, তাই না রে সুজা? বাদ দেন ফুফাজান, না করলেও আমি বুঝতে পারছি আমার বড় ভাই আপনাকে দুজনকে অপমান করেছে, খুব অপমান করেছে। তবে আমরা কথা দিচ্ছি আপনাকে এই অপমানের যথাযথ বিচার করা হবে, কিন্তু আপনাদের যে একটু ধৈর্য ধরা লাগবে, মানে সামান্য কটের দিন সময় দেওয়া লাগবে। সুজা ঠিক কথা কয়েছে ফুপাজান, আমরা থাকতে আপনারা কোনো চিন্তা করবেন না,
আপনারা মনে করেন যে আমরা আপনাদের কেস হাতে তুলে নিয়েছি, বিচার কাজ তো শুরু হয়ে গেছে, খালি একটু সময় লাগবে। এর একটা অবশ্য কারণ আছে, বড় একটা প্ল্যানও করেছি আমরা। আমি, সুজা, ঝরুকা, মেরুকা সবাই বাদ দে তো মেজো ভাই, সব কথা কর দরকার নেই, সময় কথা বলে দিবি। ফুপু তুমি কোনো দুঃখ করে না, তুমি নিজে তো বড় ভাই আব্বাকে ডেকে ডেকে ওই রাজপর্দা বাড়াই দিছাও। বেশ, তোমরা যখন কইছেও তখন ধৈর্য ধরলাম, আর তোমার ফুপুর আব্বা যে সব কথাগুলি কয়েছে সেগুলো না হয় বাদই দিলাম, কিন্তু তোমার আম্মা যেসব কথাগুলো ডাইরেক্ট কয়েছে সেগুলো তোমার নলেজে থাকা দরকার আছে। তোমার আম্মা তো ডাইরেক্ট কয়েই দিছে যে তোমার আব্বাকে ডাইভোর্স দিবি। কি সুজা, এই সালপলের সামনে এবার এসব করার কি দরকার? চলো ভিতরে চলো, আসো ভিতরে এসো। সুজা, আম্মা আব্বাকে ডাইভোর্স দেবে, আম্মা কি হবে রে? তুই আম্মার কথা চিন্তা করতেছিস, আমার আব্বার কি হবে নি? আব্বা তো একটা বিয়ে করবে পারবে না, কিন্তু আম্মা কি করবে? চারদিকে এত অশান্তির ভিতরেও হঠাৎ করে যখন একটু শান্তির আলো চোখের সামনে দিয়ে ঝিলিক মেরে চলে যায়, সেটুক দেখেও কিন্তু ভালোই ঠেকে। আমি তো এই গায়ে খুন করার চৌধুরী যুদ্ধের মধ্যে কোনো শান্তির আলো দেখতেছি না রে। তুমি ঠিক কথাই কইছো আম্মা, আমিও কিন্তু তোমার মতোই হতাশ হয়ে গেছিলাম, কিন্তু হঠাৎ করে যখন আমার চোখের সামনে দিয়ে যেদিন শান্তির একটু আলো ঝিলিক মেরে চলে গেল, তখন যে আমার কি ভালো ঠেকলো। অবশ্য তোমার দুই কুলাঙ্গার বেটা সে ব্যাপার নিয়ে অনেক অশান্তির সৃষ্টি করেছে আম্মা। দাদা সুতার কথা থাক, শান্তির আলোর কথাটা কি কত শুনি। তোর গোলাপজান চাচির সাথে কি দেখা হয়েছিল? না না আম্মা, চাচির সাথে তো আর দেখা করবে যাই না, সে নিজের মুখেই তো আমাকে নিষেধ করে দিছে। সেদিন ওই বাড়ির বড় মেয়ে জুইয়ের সাথে খাড়া খাড়া দাঁড়া কথা করছিলাম মানে কি যে খুব সাদা মনের কথা আম্মা, মানে বাল্যস্মৃতি এইসব আর কি। হঠাৎ ছোট চৌধুরী চাচা ফালা নিয়ে এসে হাজির হইল আমার সামনে। তার হয়তো সন্দেহ হয়েছে যে আমি জুইয়ের সাথে মনে হয় কি ভিন্ন ধরনের কোনো কথা করছিলাম, যেরকম ধারণা করতেছে মনে করে তোমার ওই ছোট দুই বেটা। খোশ কি চাঁদ আলী ফালা নিয়ে কি সর্বনাশ সে কথা? তোকে আমি এত করে কই যে ওদিক যাস নে। না 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 আম্মা, শান্তির স্বার্থে তো আমাকে সেখানে যাওয়াই লাগবে আম্মা, শান্তির কাম তো বৃথা যায় না আম্মা। চাঁদ আলী চাচা যখন ফালাটা আমার বুকের সামনে এরকম ধরল, ঠিক তখনই জুই করল কি আমার সামনে এসে খাড়া হয়ে কইল আমাকে কিছু কওয়া যাবি না। তুমি চিন্তা করে দেখো আম্মা, এটা শান্তির জন্য কত বড় একটা বিজয়, তুমি চিন্তা করে দেখছাও। তোর এসব শান্তির কথা তো সকলে পাগলের কথা মনে করে। করুক, যার যা ইচ্ছে তাই মনে করুক আম্মা, তাতে আমার কিছুই যায় আসে না। যে যা খুশি মনে করুক, তাতে তো শান্তির সপক্ষে সংগ্রাম থামে থাকবি না আম্মা। শোনো আম্মা, শান্তি যদি না থাকে কেউ থাকবি না, এই পৃথিবী থাকবি না, ধ্বংস হয়ে যাবে সবকিছু। সাজান রে, তোর বাপ সারাদিন ঘরে দরজা দিয়ে বসে রয়েছে, কিছুই খায় না। রাতেও যদি না খায় থাকে তাহলে শরীর খারাপ হয়ে যাবে না। তুই একটু ডাক দিয়ে দিবি বাপ। আম্মা তুমি যখন করছো অবশ্যই ডাক দেবো। আমার তখন সত্যি সত্যি মনে হচ্ছে আম্মা তুমি আসলে শান্তির পক্ষের মানুষ। আমার যে আব্বা তোমাকে এত অপমান করে, তোমাকে এত অশান্তির মধ্যে ভালা দেয়, সেই আব্বার জন্য তুমি কত কত মায়া। চলো আমিও যাবো টাকার জন্য, তুমি আমার সাথে যাবে, চলো। আব্বা, আব্বা দরজা খুলেন আব্বা। এই যে দেখেন আম্মা সহ আমরা সকলে আপনার জন্য কত টেনশন করতেছি আব্বা। আব্বা দরজা খুলেন আব্বা। আব্বা
ঢং দেখানে হচ্ছে। ঝড়ু মেরুক ডাক দিয়ে দরজা কিন্তু ভাঙে ফেলাবানে, কই দে তো বাপে। না 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 আম্মা না, এই সময় উত্তেজনা হয় তুমি আর অশান্তি বাড়ায় না আম্মা, আমি দেখতেছি। আব্বা আব্বা, আমরা কোনো অন্যায় করে থাকলে পারে আপনার কাছে মাপ চাচ্ছি আব্বা, আপনার দুই পাও ধরে ক্ষমা চাচ্ছি, আপনি দরজা খুলেন আব্বা। আব্বা আচ্ছা ঠিক আছে, আম্মা যদি আপনার কাছে কোনো অন্যায় করে থাকে, আমি আম্মার বড় সন্তান হিসেবে আপনার পাও জড়া ধরে ক্ষমা চাচ্ছি তার পক্ষের থেকে, তা আপনি দরজা খুলেন আব্বা। আব্বা আব্বা, দেখছো আম্মা, সব চেষ্টাই কিন্তু ব্যর্থ হয়ে গেল। আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য কেউ এক ফুটাও ছাড় দিবে চায় না, এই জন্য আমার মাঝে মাঝে খুব হতাশা লাগে আম্মা। আব্বা আব্বা দরজা খুলেন আব্বা, আপনি না খাইয়ে আছেন, শরীর খারাপ করবেন আব্বা। কি করবো আম্মা, কও তুমি চলো, ওটা হাতে মুখে একটু পানি দিয়ে নাও, চলো, দরজা তো খুলবি না আব্বা। তুই যা সাজা। আব্বা আব্বা দরজাটা খুলেন না। আমার ভাইজান সারাটা দিন ওই ঘরটার মধ্যে দরজা বন্ধ করে বসে রইল, কোনো খাওয়া দাওয়া নাই। একটা কথা কই পরিবানু, কিছু মনে করে না, এই কি মনে হয় কয় যে নিজের আর পরের। ও আল্লাহ, এতক্ষণে তুমি আবার কোন কথা শুরু করলে? আমার ভাই সারাটা দিন না খায় আছে, সে কথা আমি কব না। সে কথা কবে তোমার নিষেধ করতেছে কিটা? এক চোখেই খালি নিজের ভাইয়ের না খায় থাকাটাই দেখলি, কিন্তু এটা জানোই যে এই বাড়ির সারাটা দিন ধরবে গেলি না খায় লয়েছে। আমি নিশ্চয়ই তোমাকে ফালায় খাইনি, আমিও তো না খায় আছি নাকি? সেই কথা তুমি অবশ্য ঠিকই কইছো, এই বাড়ির চুলি জ্বলতিছে না, তে আমি জামাই হয় বা কি হবি আর তুমি মেয়ে হয় বা কি করবে? যে বাড়ির গিন্নির স্বামীর উপরই কোনো মায়া দয়া নাই, তার কাছে এর চেয়ে বেশি আশা করে কি হবি? না, আশা অবশ্য আমি তো এমন একটা কিছু করতেছি না, কিন্তু একটা কথা খালি মাথার মধ্যে উঁকি ঝুঁকি দিচ্ছে, সেটা হইল তোমার ভাইজান যদি সত্যি সত্যি একটা কিছু করিয়ে বসে, তাহলে তোমার ভবিষ্যৎ কি হবি? কি আবার হবি? এই বাড়িতে আসার পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, দেখতেছ না ভাই বাইসে থাকতেই যা হচ্ছে। এই বাড়িতে আসা না আসা নিয়ে আমি অত চিন্তা করতেছি না, আমি খালি চিন্তা করতেছি তোমার ভাইয়ের অ্যাবসেন্টে তোমার ভাগের সম্পত্তি তোমাকে দখল নেবে দিবি কিনা। আচ্ছা, তুমি তো ভারী নিষ্ঠুর লোক, খালি ভাবিক দোষ দেয় কিসের জন্য? তুমিও তো কম না, আমার ভাই যদি না থাকে সেই সম্পত্তি দিয়ে আমি কি করব? আমার ভাইয়ের সাথে কি সম্পত্তির দাম বেশি হয়ে গেছে? হ্যাঁ, আমি তো কথাটা সাদা মনে একটু কইলাম একরকম করে, তুমি আবার উল্টে পাল্টা করে কথা বুঝ দিতে। ধরো ভাই রে, খুনকার সাহেব তার ঘরের দরজাটা সারাদিন ধরে আটকা রাখছে, আমরা যাই মেরি পারলাম না। বুকার মতো কথা কইস নে তো, অন্দরমহলের ব্যাপার, আমার করে না জানালি আমরা জানবো কেবা করি? না রে ধরো ভাই, কথাটাকে এত হালকা করে দিলি পরে তো আমার ঘরে দায়িত্ব এড়ানো যাবি না নে। একবার চিন্তা করে দেখ, সারাটা দিন খুনকার সাহেবের একটা খোঁজও নিলাম না আমরা। আমরা কি শখ করি নাকি ইচ্ছে করে খোঁজ না নেন বসে রয়েছি? আমরা নানান রকম মিটিংয়ের কাজে ব্যস্ত থাকার কারণে সময় করে উঠতে পাই নাই। এই যে এখন খোঁজ নিয়ে জানলাম যে সে অভিমান করে হোক আর রাগ করে হোক কিংবা লজ্জা করেই হোক ঘরে দরজা দিয়ে বসে রয়েছে। সবই তো ঠিক আছে রে ঝরু ভাই, কিন্তু তাও আমার মনের মধ্যে কিরম জিনিস ঠেকতেছে। এ ঝরু ভাই, খুনকার সাহেবের সাথে বেইমানি করা হয়ে যাচ্ছে না তো? এই তো আবার একটা ফালতু কথা কলু, কিসের বেইমানি?
আমরা যা কিছু করতেছি সব কি নিজের স্বার্থে করতেছি? আমরা এত তৎপর হয়েছি সব কিছু এই খুনকার বাড়ির স্বার্থে, আমার দলের স্বার্থে। শোন, একবার যা কইছু আর ভুলেও কিন্তু এই শব্দটা উচ্চারণ করব না, তাহলে পরে ওই অ্যাকশনের বিরুদ্ধে বেইমানি করা হবে, বুঝছো? তুই যত কথাই কইস রে ঝরু ভাই, খুনকার সাহেব না জানায় নেতা বদল করার মধ্যেও কিন্তু একটু বেইমানি করা হয়ে গেল। মুখুর মতো কথা কলিত হবি না রে মেরু। কিডা নেতা বদল করেছে? আমাগরে নেতা আগেও এই বাঘা খুনকার ছিলে, এখনো তো তিনিই আছেন। কিন্তু গানের মিছিলে হামলার নেতা যে সুজাক বানাইলাম, তাতে কি আমরা খুনকার সাহেবের নেতার পদ থেকে সরা দিছি? শোন, খুনকার সাহেব হলে আমাগরে সর্বাধিনায়ক। সব যুদ্ধে কি একজনই সেনাপতি হয়? ক্লাস 7 ইতিহাসে পড়িস নাই? আওরঙ্গজেব। আওরঙ্গজেব কি সব যুদ্ধেই সেনাপতি হতো? কোন যুদ্ধে শাহজাহান, কোন যুদ্ধে সুজা, আবার কোন যুদ্ধে মনে কর দারা। কিন্তু সবার উপরে হলে সম্রাট আওরঙ্গজেব, মানে বাঘা খুনকার। যাগ্যে তোর কথাটা শুনে আমার মনের মধ্যে তিন বিরাট একটা পাথর সরে গেল রে ভাই। তাহলে সম্রাট হচ্ছে আমার ঘরে খুনকার সাহেব, তাই তো? আচ্ছা ধরু ভাই, তাহলে একটা কাম করি। শুনলাম খুনকার সাহেব নাকি দরজা আটকা দিয়ে ঘরের মধ্যে বসে আছে, কেউ ডাকলি পরেও কথা কয় না, দরজাও খোলে না। আমার মনে হয় কি তুই আর আমি যাই ডাকি কিন চল। আমার ঘরে গলা যদি শোনে, আমার ঘরে নাম যদি শোনে, তাহলে মনে করি একটু খুলবিরও পারে। চল না ভাই, একটু যাই। চল যাই, চেষ্টা করতে তার দোষ নাই, চল। শুনিস ও শাহজাহানের বাপ, দরজাটা খোলো। বাঘা খুনকার, ও বাঘা খুনকার, দরজাটা খোলো। আচ্ছা, নিজে নিজে একটা কথা শুনে মন খারাপ করে বসে থাকলে তো হবে না। আমার কথাটা একটু শোনো, দরজাটা খোলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তাও দরজাটা খোলো। শুনিস, দরজাটা খোলো। আম্মা, এই গানের মিছিল হলে তোমার সমস্যাটা কি? আর তাছাড়া চৌধুরী বাড়ির জয় তোমার সবসময় মন খারাপ থাকে কিসের জন্য? চুপ করে থাক। বাপ বিটারা মিলে বিজয় মিছিল করে যা। যেমন হয়েছে বাপ বিহা, তেমনি হয়েছে বিটিরা। সরবরি করে যার কি কি কও? এই কথাটা আমার জিজ্ঞেস করা লাগে? আমার ঘরে দুইজনের ইসমাইল চেহারা দেও কি তোর কেন বাচ্চা? জীবনে মার মারতে পড়ে এরকম মার খাই নাই। খালি মারের কথা কইলে ভাই, আমার ঘরে যন্ত্রপাতি গুলির কি অবস্থা হাল? আরে ভাই, যন্ত্র লইয়ে দুঃখ করো না, উপরওয়ালার কাছে শুকর করো যে জানে বেঁচে